দেখুন কি ইন্টারেস্টিং, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ২৬-এর আগে একাধিক নতুন ন্যারেটিভের জন্ম হচ্ছে। কোনোদিন কি ভাবা গেছিল যে তৃণমূলের বিরুদ্ধে ১.৫ দশক ধরে লাগাতার অভিযোগ উঠেছে মুসলমান তোষণের, সেই তৃণমূলের বিরুদ্ধেই মুসলিম নেতা খাতায় কলমে, যিনি এখনও তৃণমূল বিধায়ক, তিনি লাগাতার অভিযোগ তুলছেন হিন্দু তোষণের। হুমায়ুন কবির বলছেন সরকারি টাকায় মহাকাল মন্দির থেকে দুর্গাঙ্গন, দুর্গাঙ্গন থেকে জগন্নাথ মন্দির, এইটা তৃণমূল কংগ্রেস করতে পারে, কিন্তু তিনি যখন বাবরি মসজিদ করতে যাচ্ছেন বাধা দিচ্ছে তৃণমূল। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমার পরের বক্তা, নিশ্চয়ই মানবেন যে মুসলিম ভোটারদের একটা অংশ যদি হুমায়ুনের এই ন্যারেটিভে বিশ্বাস করে, তৃণমূলের বিপদ বাড়তে পারে। আমি প্রথমে একটা কথা বলবো যে মন্দির মসজিদের রাজনীতির কাছে বাংলা কোনোদিন আপোষ করবে বলে আমার মনে হয় না। আর বাঙালিদেরও করে যাবে, মসজিদও করবে। সজল প্লিজ, এটা আমি একটা কথা বলছি, বাঙালিদের এত বোকা ভাববার কোনো কারণ নেই। এই যে হুমায়ুন কবিরকে দিয়ে যেটা ওয়াসি করে, বিভিন্ন রাজ্যে গিয়ে মুসলিম ভোটটাকে ভাগ করার চেষ্টা করে, এখানে হুমায়ুন যেটা করছে তার কথা থেকেই এটা স্পষ্ট। হুমায়ুন 2019 সালে কোন দলের প্রার্থী ছিল? বিজেপির প্রার্থী ছিল। তার আগেও কংগ্রেসে ছিল, তারপরে তৃণমূলে। এই যে একটা লোক যার কোনো আদর্শগত অবস্থান নেই, বারবার দল পাল্টায়, গিরগিটির মতো দল পাল্টায়, তার কথাটা কতটা গ্রহণযোগ্য হবে নিশ্চয়ই বাঙালি মানুষরা এটা গ্রহণীয় বিবেচনা করবেন। আমি একটা কথা বলছি, অর্জুন সিংকে নেয়ার আগে আপনারা এটা ভাবেন না? আপনি দেখুন, আপনি তো আমার কথা হুমায়ুন বেরিয়ে গেলে আমি বলুন যে এই মুহূর্তে বিজেপির ভায়াবল অল্টারনেটিভ ভারতবর্ষে কে? কোন ফেস দিয়ে আপনি বিজেপিকে আটকাতে পারবেন? বাংলায় সিপিএম 0, লোকসভাতে 0, বিধানসভাতে 0, কংগ্রেস লোকসভাতে 1, বিধানসভাতে 0। বিজেপি যে ভাগাভাগি, মানুষকে ভাগ করে দিয়ে বিভিন্ন রাজ্যে গন্ডগোল লাগাচ্ছে, ভোটার লিস্টে কারচুপি করছে, এসআইআর এর নাম করে জেনুইন ভোটারদের নাম বাদ দিচ্ছে, কারচুপি করছে, এটা কিন্তু পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল বলেছে। আর বাংলায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ছাড়া বিজেপিকে ভায়াবল অল্টারনেটিভ ফেস আপনি আর একটা দেখিয়ে দিন যে বিজেপিকে আটকাতে পারবে। তাহলে বিজেপিকে যদি আটকাতে হয়, যদি সত্যিকারের প্রতিবাদ করতে হয়, প্রতিরোধ করতে পারে, তাহলে মমতা ব্যানার্জি লিডারশিপে তৃণমূল কংগ্রেসই পারবে। এটা তো প্রমাণিত সত্য। এবং যতবার নির্বাচন, আপনি আর একটা রাজ্য দেখান তো যেখানে প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করেছে, অমিত শাহ ঘাঁটি করে বসেছে, বিভিন্ন বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা বসে আছে, তারপর 2 লক্ষ আধা সামরিক বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে, 8 দফায় ভোট হয়েছে, তারপরে ওদেরকে আপকি বার দোসুকি বারের স্লোগানকে আমরা ঝিলকাউস পরে পাঠিয়ে দিয়েছি। গত লোকসভা নির্বাচন কংগ্রেসকে দিচ্ছেন? আরে আমি শুধু এইটা বলবো, এই মুহূর্তে মমতা ব্যানার্জি হলো বিজেপিকে আটকে দিতে পারে, বিজেপিকে রুখে যেতে পারে। মমতা ব্যানার্জি হলেন ভায়াবল অল্টারনেটিভ, এটা বিবেচনা করতে হবে। সিপিএম এই মুহূর্তে কোনো শক্তি নেই। আজকে বামফ্রন্ট 0, আজকে যদি এখানে ভোট ভাগাভাগি করে সাহায্য কাকে করছে? বিজেপিকে। এটা একটা বাচ্চা ছেলেও জানে। আপনারা যতটাই বিভ্রান্ত করার চেষ্টা করুন, যারা ইয়ারাই করছেন, মমতা ব্যানার্জি ছাড়া বিজেপিকে রেজিস্ট করার মুহূর্তে, এই মুহূর্তে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ছাড়া এখানে কেউ নেই। সুতরাং আমরা তাদের লিডারশিপেই বিজেপি এখানে আটকাবো। যেভাবে মমতা ব্যানার্জি 34 বছরে সিপিএমকে হারিয়েছিলেন, এখানেও বিজেপিকে 3 বার হারিয়েছি, চতুর্থবারও বিজেপির শোচনীয় পরাজয় হবে এই বাংলার মাটিতে। এটা দেখে রাখুন, যারা ভাগাভাগি করতে চাইছেন, বিজেপিকে সাহায্য করতে চাইছেন পেছনের দরজা থেকে, তারা কিন্তু পারবেন না। আর হুমায়ুন কবির হলো একটা নীতিহীন, আদর্শহীন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বারবার জামা পাল্টানোর মতো দল পাল্টেছেন। তাকে গতবারে তুয়া সিদ্দিকী বা এই আব্বাস সিদ্দিকী, আর এর নাম আপনারা দেখাচ্ছিলেন, আব্বাস সিদ্দিকী বলেছিল 0 করে দেবো, এবং তখন মোহাম্মদ সেলিম যখন ওকে ডাকছে, অধীর চৌধুরী তখন মাইক ব্রিগেডে ছেড়ে সরে যাচ্ছিল। আপনাদের আর্কাইভ তো সঠিক বলছেন, কিন্তু আমি বলছি 21-এ এইরকম নীতিহীন লোককে নিয়ে টিকিট দিয়ে বিধানসভায় পাঠালেন, ওইটাও কিন্তু আর্কাইভে আছে। পাশাপাশি আপনারা তো আসল জায়গাটা দেখাতে চাইছেন না, যে এই যে হুমায়ুন কবিরকে কারা তৈরি করছে, কারা সাহায্য করছে, কারা আপনি টিকিট দিয়ে তো তৈরি করে ফেলেছেন। একটা লোক 6 বার একটা রাজনৈতিক দল পাল্টেছে, তাকে আপনার দল শুধু বুঝলাম না যেটা, সেটা হচ্ছে যে মন্দির মসজিদের রাজনীতি পশ্চিমবঙ্গে আমদানি হয়েছে, সত্যি তো, কিন্তু সরকারি টাকায় মন্দিরের ক্ষেত্রে বৈশ্বনাথ দা কি একই কথা বলবেন? বললে তো আবার মুশকিল হবে। কিন্তু যেহেতু হ্যাঁ, নীতিহীন, আপনার নেতা নীতিহীন, তার আগের মতো দল পাল্টায়। যে নীতি আগে মমতা ব্যানার্জি নীতিটা ঠিক রাখুক, তারপরে বলুক নীতিহীন।
তিনি কি প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস করেছেন? কংগ্রেসের ছত্রছায়া থেকে তিনি মমতা ব্যানার্জি হয়েছেন, এটা প্রত্যেকে স্বীকার করতে হবে। এই পশ্চিমবঙ্গে বিজেপির আগমনটা কে ঘটিয়েছিল? এবং এই যে বলছেন ভোট কাটুয়া, হ্যাঁ, হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকী, আচ্ছা মালদা উত্তরে সেখানে সংখ্যালঘু পপুলেটেড এলাকা মালদা, সেখানে খগেন মুর্মু সাহেব জিতলেন কিভাবে? তখন কি হুমায়ুন কবির ছিলেন ওখানে? তাহলে কিভাবে জিতলেন? বৈষম্য এক হচ্ছে যে ওই মারাত্মক কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো 70-30, ওইটা বলার পরেও তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নেয়নি। কার্যত আপনি দল পাল্টানোকে সমালোচনা করলেন, আমার ভালো লাগলো, কারণ এই নৈতিকতার অবস্থানগুলো তো আমার ভালো লাগে, কিন্তু দল পাল্টানোর পর তো তিনি পুরস্কৃত হলেন, মন্ত্রী হয়েছিলেন। একে হুমায়ুন কবিরকে বারবার সতর্ক করা হয়েছে যে উনি এমন এমন কথা বলতেন তাতে পার্টি বিব্রত বোধ করতো এবং বিরক্ত হতো, তাকে বারবার সেখানে শোকজ করা হয়েছে, বারবার বলা হয়েছে। আপনি যদি এই স্টুডিওতে উল্টে 70-30-এর কথাটা এদিক ওদিক পাল্টে বলেন, গোষ্ঠী পাল্টে, তাহলে আমার ধারণা আপনি পুরনো নেতা হওয়া সত্ত্বেও পুলিশ আপনাকে বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। বিজেপির সাথে হাত মিলিয়ে হুমায়ুন চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার। এটা একটা ছোট্ট বাচ্চা ছেলে যে 4 দিন যদ্দূর আমার মনে পড়ছে হুমায়ুন কবিরের শোকজ করা হয়েছিল যখন বলেছে অভিষেক ব্যানার্জিকে উপমুখ্যমন্ত্রী করা হোক, তখন শোকজ করা হয়েছিল। ওই 70-30 বলার জন্য শোকজ করা হয়নি। কোনো শোকজ হয়নি, আমি বলছি 70-30 কোনো শোকজ করা হয়নি। পরে যেটা বলছে না শোকজ করা হয়েছিল, পরে যখন বললো অভিষেক ব্যানার্জিকে উপমুখ্যমন্ত্রী করা উচিত, মন্ত্রিসভা নেওয়া উচিত, তখন শোকজ করা হয়েছিল। এবার আমরা কথা বলি, বৈশাখার ব্যাখ্যাটা হচ্ছে অনেকটা এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো। এমন করেছে না 5টা বাচ্চা অব্দি ঠিক আছে, যদি 6টা বাচ্চা হয় তাহলে হিয়ারিং এ ডাকবে। সেরকম বৈশাখার বক্তব্য হচ্ছে 5 বার দল পাল্টানো অব্দি আমরা সহ্য করেছি, 6 নম্বর বার যখন দল পাল্টালো তখন আমরা ঠিক করেছি ও খারাপ। আমি একটা কথা বলি, এখানে বিজেপিকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট কাজ করেছিলেন আজ থেকে 15-16 বছর আগে। উনি বিজেপি সরকারের মন্ত্রী হয়ে গেছিলেন বা 25 বছর আগে। কিন্তু আমি একটা কথা বলছি বৈশাখা, বিজেপি পশ্চিমবাংলায় নিঃসন্দেহে হেরেছে। আমার ভালো লাগুক কি না লাগুক, মমতা ব্যানার্জি হারিয়েছেন বিজেপিকে পশ্চিমবঙ্গে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি বলো যে পশ্চিমবাংলায় এই যে বিজেপি হারলো, এর ফলে পশ্চিমবাংলায় কোন কাজটা আটকে আছে যা কিনা একটা বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে না। সরকারের টাকা বলছি কি, আরে তুমি প্রশ্নটাই বুঝছো না। আমি বলছি সরকারের টাকায় মন্দির তৈরি কোনো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে না, হচ্ছে পশ্চিমবাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আটকে আরো বড় হিন্দুত্ববাদী রাজনীতি করছেন পশ্চিমবাংলায়। সরকারের টাকায় মন্দির স্বাধীন ভারতে কোনোদিন বিজেপিও করেনি, অন্য কোনো দলও করেনি, মমতা ব্যানার্জি করছে। তোমাদের প্রশ্ন করা হচ্ছে, উত্তর দিতে পারছো না, পালাচ্ছো। তোমাকে এখন আবার জিজ্ঞেস করছি, মন্দির তৈরি হচ্ছে সরকারের টাকায়, সরকারের টাকায় কেন মন্দির হচ্ছে? সরকারের টাকায় মন্দির কেন হচ্ছে? সরকারের টাকায় মন্দির কেন হচ্ছে? তোমাকে বিজেপি শাসিত রাজ্যে হয় না, না আমাদের শাসিত রাজ্যে হয় না, সিপিএম শাসিত রাজ্যে হয় না, একমাত্র ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে সরকারের টাকায় মন্দির হচ্ছে। কেন? তোমরা তো ভগবানের বিশ্বাস করো না, তোমরা বিশ্বাস করো না, ভগবানের বিশ্বাস করি না। কথা চলে আসতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.